দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সন্তোষজনক না হলেও 20,000 কোটি টাকার বাড়তি চাহিদাপত্র দিয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। রপ্তানি পণ্য বহুমুখীকরণে বড় বাধা কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হার কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আকাশপথে পণ্য ও যাত্রী পরিবহন সেবা বাড়াতে নীতি সহায়তা চায় বেসরকারি উড়োজাহাজ অপারেটরদের সংগঠন AOAB। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চলতি অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে নতুন করে প্রায় 20,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব এসেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে এডিপি পর্যালোচনা সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, বাস্তবায়ন অগ্রগতি বিবেচনায় সংশোধিত এডিপি চূড়ান্ত করা হবে। যদিও প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে মন্ত্রী বলেন, নির্দেশনা দেওয়ার পরও অনেক পরিচালকই প্রকল্প এলাকায় থাকছেন না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ বাদ দিলে চলতি অর্থবছর উন্নয়ন কর্মসূচির জন্য 1,73,000 কোটি টাকা খরচ ধরেছিল সরকার। যদিও জুলাই থেকে জানুয়ারি অর্থাৎ প্রথম 7 মাসে এর থেকে ব্যয় করা গেছে 34.43 ভাগ। হিসেব বলছে বাস্তবায়নের এই হার 50 ভাগের উপরে নিতে পেরেছে মাত্র 8টি মন্ত্রণালয় ও বিভাগ। এমন ধীর অগ্রগতির জন্য জমি অধিগ্রহণ, বিদেশি ঋণ ছাড়ের দীর্ঘসূত্রিতার পাশাপাশি প্রকল্প কর্মকর্তাদের অপেশাদারিত্বকেও দায়ী করেন পরিকল্পনা মন্ত্রী। একাধিক প্রকল্প এক প্রকল্প পরিচালকের আওতায়, এইটা মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন বা নির্দেশনা আছে না করার জন্য, কিন্তু লক্ষ্য করেছি কিছু কিছু আছে। পরিচালকগণ প্রকল্প স্থানে থাকেন না। হয়তো যদি প্রকল্পটা ঢাকার হয় ঢাকায় থাকতে হবে, চট্টগ্রামের হলে ওই ইনস্টিটিউশন যেখানে আছে সেখানে থাকতে হবে। মোট কথা হলো প্রকল্প পরিচালকগণ সাধারণত প্রকল্পকে ওন করে কাছে রাখবেন, সেইটা লক্ষ্য করেছি মানা হয় না। এবং আমি আবার সচিব মহোদয়ের কাছে আমি এটা বলেছি যে আপনারা এটা ঠিক করেন। হিসেব বলছে বরাদ্দের 40 থেকে 49 ভাগ অর্থ খরচ করতে পেরেছে 7টি মন্ত্রণালয় ও বিভাগ। 31টির বাস্তবায়ন হার 21 থেকে 39 ভাগের মধ্যে। আর 12টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের 20 ভাগ অর্থ খরচ করতে পারেনি এ পর্যন্ত। তবে এরপরও বিভিন্ন প্রকল্পের জন্য সংশোধিত এডিপিতে রাষ্ট্রীয় তহবিল থেকে 28,734 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। তবে 9,000 কোটি টাকা কমানো হয়েছে বিদেশি অর্থায়নে। সব মিলে সংশোধিত এডিপির প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে 1,92,734 কোটি টাকা, যা মূল এডিপির থেকে 11.5 ভাগ বেশি। যদিও পরিকল্পনা কমিশন বলছে সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে। যাদের প্রগ্রেস একটু নিম্নগতি তাদেরকে বলছি প্রকল্পগুলি জরুরি বাস্তবায়ন করতে, এবং যারা অর্থ ব্যয় করতে পারে না তারা যেন আমাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দেয়। তার উপর বেস করে আমরা যেসব প্রকল্পে যারা কেউ বেশি চাবে, কেউ সারেন্ডার করবে, অ্যাডজাস্টমেন্ট হবে ফাইন্যান্সের, সেই প্যাকেজটা পাওয়ার পরে। বৈঠকে বলা হয়, বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগই মধ্যমেয়াদী বাজেট কাঠামো বা MTBF এর নির্দিষ্ট সীমার বাইরে প্রকল্প গ্রহণ করায় অনেক প্রকল্পে অর্থের ঘাটতি দেখা দিচ্ছে, যা আর্থিক শৃঙ্খলা ও বাজেট ব্যবস্থাপনার কার্যক্রমকেও বিঘ্নিত করছে বলে মন্তব্য করা হয় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে। সমস্ত প্রজেক্ট তারা ওখানে থাকলে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হারের কারণে পণ্য উৎপাদনে ব্যয় বাড়ছে। রপ্তানি পণ্য বহুমুখীকরণে শুল্ক নীতির পুনর্গঠন প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের অর্থনৈতিক সম্মেলনের শেষ দিনে এসব বিষয় উঠে আসে। বাংলাদেশের অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর, কিন্তু সেই রপ্তানি এখনও আটকে আছে হাতে গোনা কয়েকটি পণ্যে, যার সিংহভাগই আবার আসছে তৈরি পোশাক খাত থেকে। হিসেব বলছে দেশের মোট রপ্তানিতে এই খাতের অবদান 80 ভাগের বেশি। সম্ভাবনা থাকা সত্ত্বেও খুব একটা রপ্তানি বাড়ছে না চামড়া, প্লাস্টিক কিংবা কৃষি খাতে। কিন্তু কেন? বাংলাদেশে আজকে একটা ইম্পোর্টেড শুয়ের উপরে 100%-এর উপরে ডিউটি, কিন্তু র মেটেরিয়ালের উপরে 60%-এর বেশি ডিউটি। এইটা আমার জন্য ইজ আ ভেরি রং সিগন্যাল। তার মানে কি, ইটস বেটার টু, আমি ওই ম্যানুফ্যাকচারিং ঝামেলা যাব না, তার থেকে বেটার আমার জুতো নিয়ে এসে আমরা সেটাকে বিক্রি করি। কিন্তু সেখানে যদি আমরা র মেটেরিয়াল এবং ইন্টারমিডিয়েট প্রোডাক্টসের উপরে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স অফ ডিউটি বা ট্যারিফ না করতে পারি, আমরা কেন ম্যানুফ্যাকচারিং এ? Other sectors which are showing potential are not really going beyond a certain threshold. কেউই কিন্তু 1.5 বিলিয়নের মার্ক ক্রস করতে পারছে না। তো সেটা কেন? সেখানেই কিন্তু আমাদের এই ট্যারিফ রেশনালাইজেশন একটা বড়
রোল প্লে করে। হিসেব বলছে প্রতিবেশী দেশ ভারতে কাঁচামাল আমদানিতে শুল্ক পরিশোধ করতে হয় 8.5 ভাগ হারে। শ্রীলঙ্কায় সে হার 8 ভাগ, মালয়েশিয়ায় 5 এবং ভিয়েতনামে 6 ভাগের কিছু বেশি। অথচ বাংলাদেশে এই শুল্ক গড়ে 13 ভাগের মতো। এর সাথে পণ্যভেদে যোগ হয় বিভিন্ন হারে সম্পূরক শুল্ক। 90 দশকের শুরুর দিকে বড় ধরনের একটা ট্যারিফ কাট করা হয়েছিল, তারপর এটা স্লো হয়েছে এবং তারপরে যেটা হচ্ছে গত কয়েক দশকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সম্পূরক শুল্ক আরোপ করার মাধ্যমে টোটাল যে প্রোটেকশন রেটটা যেটা বলি সেটা কিন্তু আসলে সেভাবে কমে। আমাদের ট্রেড পলিসি বেসিক্যালি টার্গেট করছে রেভিনিউ সিক করার জন্য, এটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড না। মানে আমরা যদি সত্যিকার অর্থে রপ্তানি বহুমুখীকরণ করতে চাই তাহলে আমাদের বাণিজ্য নীতি কিন্তু সেরকম সহায়ক হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে একটা বড় ধরনের রিভিউ দরকার। আমরা যে ধরনের রিফর্মগুলো হয়েছে 90-এর দশকে সেগুলোকে আমরা অনেক ফার্স্ট জেনারেশন রিফর্ম ট্রেড পলিসির, আমাদের কিন্তু এখন সময় হয়ে গেছে সেকেন্ড জেনারেশন রিফর্ম। শুধু উচ্চ শুল্কহারই নয়, আলোচনায় বলা হয় সহজ ব্যবসা সূচকেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায়। ব্যবসার এমন বৈরী পরিবেশের কারণে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছে বিদেশিরাও। তবে রাজস্ব বোর্ড বলছে অবস্থার পরিবর্তনে কাজ করছে সরকার। আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করতে যাচ্ছি আমাদের ইজ ইন ডুইং বিজনেসে আমাদের উত্তরণের জন্য, এবং এটা আমাদের জন্য একটা গ্রেট স্টেপ। আপনার টিএফ এর ক্ষেত্রে অনেকগুলো স্টেপ নিতে যাচ্ছি, যেগুলো বাস্তবায়ন হয়ে গেছে, অনেকগুলো বাস্তবায়নের মুখে, অনেকগুলো বাস্তবায়নের জন্য আমরা ডেভেলপমেন্ট পার্টনারের সহায়তা নিচ্ছি। এগুলো যখন হবে, ট্যারিফ রেশনালাইজেশন হবে, প্রোটেকশনের যে বিষয়টা আসছে সেগুলোও ইনশাল্লাহ আপনার ধীরে ধীরে কমে আসবে। বিনিয়োগ আকর্ষণে সরকারের কাছে দীর্ঘমেয়াদে নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা সানেমের এই আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের অভ্যন্তরে বিমান পরিবহন সেবার পরিধি বাড়াতে সরকারের কাছে নীতি সহায়তা চান এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এক্ষেত্রে সহজে যন্ত্রাংশ আমদানির অনুমতি চান তারা। রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি তুলে ধরেন। দ্রুত ও স্বল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে আকাশপথের ব্যবহার বাড়ছে দ্রুত, বাড়ছে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের পরিমাণও। হিসেব বলছে অভ্যন্তরীণ রুটে আকাশপথে বার্ষিক যাত্রী পরিবহনের সংখ্যা বর্তমানে 10 লাখ ছাড়িয়ে গেছে। ব্যবসা বাড়ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থাগুলোর। শুধু উড়োজাহাজ সেবাই নয়, ব্যক্তি ও কর্পোরেট চাহিদার কথা মাথায় রেখে চালু আছে হেলিকপ্টার ও চার্টার প্লেনের সেবাও। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ এ খাতে প্রায় ৩,250 কোটি টাকা, যেমনটা বলছিলেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি। যে আমরা কিন্তু এই 2018-তে শুধু প্যাসেঞ্জারের ট্যাক্সি সরকারের কোষাগারে দিয়েছি 500 কোটি টাকার ঊর্ধ্বে। আমাদের এভিয়েশন সেক্টরটা কিন্তু ডেভেলপিং সেক্টর। এখন বিদেশ থেকে মানুষ আসে, এখন কিন্তু এটা আর লাক্সারি না। আগে অনেকে মনে করতো আচ্ছা হেলিকপ্টারে চড়া, প্লেনে চড়া একটা লাক্সারি, ইটস এ নেসেসিটি। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ খাতের ব্যবসায় পরিবেশ সহজ করার আহ্বান জানান। আমরা কিন্তু কোনো প্রণোদন বা ভর্তুকির জন্য আসি নাই, ভর্তুকি চাইও না। আমরা চাই একটা পরিবেশ যেখানে আমরা নিজেরাই আমাদেরকে গ্রো করতে পারবো। নিয়ম আছে, কিন্তু নিয়মের যেটা বলবো যে ইমপ্লিমেন্টেশনটা নাই, এবং অনেক জায়গাতে আননেসেসারি অনেক কিছু ডিলে হয়। আমদানি নীতিমালা একটা পরিবর্তন দরকার আছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিমান প্রতিমন্ত্রী জানান, বেসরকারি বিমান খাতকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা দেবে সরকার। এই এভিয়েশন সেক্টর যাতে ডেভেলপড হয়, সবার সহযোগিতা চাই, আপনারাও সহযোগিতা করবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যে চেরিশ গোল, এটাতে আমরা পৌঁছতে পারবো। এই মন্ত্রণালয়ের সাকসেস আসবে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রশ্ন ওঠে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া বেশি কেন তা নিয়েও। ভর্তুকি না থাকায় এমন হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। অনেক সিটির সাথে অনেক সিটি ডাইরেক্ট ফ্লাইটকে প্রমোট করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট রিজিওনাল কানেক্টিভিটি স্কিম নামে একটা স্কিম করেছে, সেটা সারা ইন্ডিয়া জুড়েই। গভর্নমেন্ট পার্টিকুলার একটা ইস্যুর জন্য ভাড়া যে প্যাসেঞ্জার ওই ভাড়াটা দেবে, 2-3টা এয়ারলাইন ওখানে বিড করে যে আমি এই সেক্টরে আমি 4,500 রুপিতে ভাড়াটা দেব। তো এখন ওই 1000 রুপি যেটা, ওটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে? ওইটা কিন্তু প্যাসেঞ্জার দেন, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওটাকে বলে ভায়াবিলিটি গ্যাপ কানেক্টিভিটি। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আরও নতুন 3টি বাণিজ্যিক ব্যাংকের অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক 3টি হচ্ছে পিপলস ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও সিটিজেন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় নতুন এসব ব্যাংকের অনুমোদনের সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকগুলোকে পরিশোধিত মূলধনের পরিমাণ 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটিতে নিয়ে যাবার শর্তও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, শর্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ব্যাংকগুলো 6 মাসের মধ্যে কার্যক্রমে আসতে পারবে। আমাদের পরিচালনা পর্ষদ সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে আজকে 3টা ব্যাংকেই এলওআই দেওয়ার জন্য
সম্মতি জ্ঞাপন করেছে। তবে এক্ষেত্রে ন্যূনতম মূলধন অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল, মিনিমাম পেইড আপ ক্যাপিটাল আরও 100 কোটি টাকা বৃদ্ধি করে তাদের 500 কোটি টাকা উন্নীত করার জন্য শর্ত আরোপ করা হয়েছে। নতুন ব্যাংকের যে সম্ভাব্য ডিপোজিটর্স হবে তাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সব কিছু বিবেচনায় নিয়ে ওনারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারা এই শর্তগুলি দিয়ে দেওয়া হবে, এই শর্ত পরিপালন সাপেক্ষে আবার যখন লাইসেন্সের আবেদন করবে তখন সেটা পরবর্তীতে বোর্ডে যাবে। সেটা হলো লাইসেন্স প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন 3টা ব্যাংক, একটা হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, একটা হলো পিপলস ব্যাংক লিমিটেড, আর হলো সিটিজেন্স ব্যাংক লিমিটেড। ষষ্ঠবারের মতো সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার আয়োজন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে, যার মাধ্যমে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ সহ আন্তর্জাতিক কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 10 জন শিক্ষার্থী। রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ দেশের 5টি বিশ্ববিদ্যালয় থেকে 2 জন করে মোট 10 জন শিক্ষার্থীকে প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করবে হুয়াওয়ে। আগামী 27 ফেব্রুয়ারি থেকে হুয়াওয়ের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে শুরু হবে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া, যা শেষ হবে 14 মার্চ। পরে বাছাইকৃত 10 জন শিক্ষার্থীকে চীনে হুয়াওয়ে হেডকোয়ার্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যা দেশের তরুণ তরুণীদের ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ করে দেবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। আগামী দিনে কিন্তু প্রযুক্তি এখানে থাকবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, আইওটি, বিগ ডাটা, ব্লকচেন, এই প্রযুক্তিগুলো যদি আমরা আয়ত্ত করতে সক্ষম না হই তাহলে ওই একবার যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মিস করেছিলাম আরও একবার ডিজিটাল রেভলিউশন মিস করব। আজকে হুয়াওয়ে যে কার্যক্রমটি গ্রহণ করেছে এবং এতে আমাদের ছেলেমেয়েরা অংশ নিতে পারছে, মেধার জায়গাটা স্থির করবে যে আমি পেছনের দিকে তাকাবো না, সামনের দিকে তাকাবো, সামনের প্রযুক্তির দিকে তাকাবো এবং সেই প্রযুক্তি বাংলাদেশে এসে প্রয়োগ করব। চাঙা ভাব দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 25 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5775-এ। লেনদেন হয়েছে 725 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 138টির, কমেছে 173টির, আর অপরিবর্তিত রয়েছে 36টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। বিগত কিছুদিন ধরেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল ইন্ডেক্স ডিএসইএক্সে কিছুটা আপওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করেছি এবং আজকেও ট্রেডিং আওয়ারের শুরু থেকেই ইন্ডেক্সের এই আপওয়ার্ড ট্রেন্ড মার্কেটে কন্টিনিউ করেছে, যার ফলে আজকে ট্রেডিং আওয়ারের শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসইএক্স 25 পয়েন্টের মতো বেড়েছে। তবে ইন্ডেক্সের এই আপওয়ার্ড ট্রেন্ডের পেছনে আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর, যেখানে লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে পাওয়ার এবং ফার্মাসিউটিক্যাল এই দুইটি সেক্টর ছাড়া বাকি সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই আজকে দিন শেষে পজিটিভে ক্লোজ হয়েছে এবং এদের মধ্যে আজকে সবচেয়ে বেশি পজিটিভ ছিল ব্যাংকিং সেক্টর। অ্যান্ড ফর দ্য সেম রিজন আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডিভিজুয়াল টপ 10 গেইনার লিস্টেও 5টি ফাইন্যান্সিয়াল কোম্পানির নাম দেখতে পাচ্ছি। তবে বিগত কিছুদিন ধরেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভারঅল ডেইলি টার্নওভারে কিছুটা ভোলাটিলিটি লক্ষ্য করছি, যার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনের তুলনায় ওভারঅল ডেইলি টার্নওভার 22%-এর মতো কমেছে এবং আজকে সারাদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে 725 কোটি টাকা। গেল 6 মাসে আয়ের দিক থেকে ঢাকা শেয়ার বাজারে দ্বিতীয় শীর্ষ খাত হচ্ছে ঔষধ ও রাসায়নিক শিল্প। এ খাতে আয় বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে ওয়াটার কেমিক্যালস, আর আয় কমেছে সবচেয়ে বেশি লিব্রা ইনফিউশনসের। এ খাতের কোম্পানিগুলোর আয় বৃদ্ধির হিসেব জানবো এবার। ঢাকা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ওষুধ এবং রাসায়নিক দ্বিতীয় প্রধান খাত। এ খাতে তালিকাভুক্ত কোম্পানি আছে 28টি, যাদের মধ্যে 19টিরই আয় বেড়েছে গেল 6 মাসে। সবচেয়ে বেশি আয় বেড়েছে ওয়াটার কেমিক্যালসের। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে 6 কোটি 60 লাখ টাকায়, যা আগের বছর ছিল 1 কোটি 60 লাখ, প্রবৃদ্ধি 323 ভাগ। দ্বিতীয় অবস্থানে আছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি আয় করেছে 5 কোটি 60 লাখ টাকা, প্রবৃদ্ধি 230 ভাগের বেশি। আয় বৃদ্ধির দিক থেকে তালিকার তৃতীয় অবস্থানে আছে অ্যাডভেন্ট ফার্মা। 6 মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে 8 কোটি 90 লাখ টাকা, প্রবৃদ্ধি 181 ভাগের বেশি। এরপরই আছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 8 কোটি 10 লাখ টাকায়, প্রবৃদ্ধি 66.7 ভাগ। আয় বৃদ্ধির দিক থেকে তালিকার পঞ্চম অবস্থানে আছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে 57.8 ভাগ। ইন্ডাস্ট্রিতে যে লার্জ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কেউ কেউ তাদের গ্রোথটা একটু স্লো হয়েছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স।
এটা ছাড়া হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ এসিআই, তারা হচ্ছে লাস্ট 3 মাসে লস করেছে, এর ফলে তাদের 6 মাসের আর্নিংস কমে গিয়েছে। সো এটার ফলে ওভারঅল সেক্টরে একটু নেগেটিভ ভাইব পড়েছে, যার ফলে ওদের আর্নিংস গ্রোথটা একটু স্লো হয়ে গেছে। গেল 6 মাসে এই খাতের 9টি প্রতিষ্ঠানের আয় কমে গেছে। সবচেয়ে বেশি কমেছে লিব্রা ইনফিউশনস লিমিটেডের আয়। এই সময়ে প্রতিষ্ঠানটির আয় তো বাড়েইনি, বরং কমে গেছে 1,20,00,000 টাকা। আগের বছরে একই সময়ে প্রতিষ্ঠানটির কোনো আয় হয়নি। 94 ভাগের বেশি আয় কমেছে এসিআই লিমিটেডের। প্রতিষ্ঠানটির আয় কমার এই হার প্রভাব ফেলেছে সার্বিক খাতের প্রবৃদ্ধিতে। ইমাম বাটনের আয় কমেছে 57.7 ভাগ। আয় কমার তালিকায় আছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। 6 মাসে প্রতিষ্ঠানটির আয় হয়েছে 3,30,00,000 টাকা, কমেছে 20.6 ভাগ। একইভাবে সালভো কেমিক্যালসের আয় কমেছে 18.2 ভাগ। বাজারে ওষুধ ও রাসায়নিক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয় বৃদ্ধিতে 48 ভাগের বেশি অবদান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। গেল 6 মাসে স্কয়ার ফার্মার আয় বেড়েছে 7.3 ভাগ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।